বাংলা সাহিত্যের অন্যতম গুণী এবং জনপ্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের অভিযান সম্পর্কে জানা যায় মিত্র ঘোষ থেকে প্রকাশিত দিনের পরে দিন বইটি থেকে। বইটি তার দিনলিপি বা ডায়েরির সংকলন, যা বাংলা পাঠকের কাছে এক রত্ন ভাণ্ডার। তারই প্রথম সংকলন অভিযাত্রিক থেকে এই নির্বাচিত অংশ পাঠ করেছি আমরা। অভিযাত্রিকের প্রথম সংস্করণ 22 মার্চ 1941। গ্রন্থ আকারে প্রকাশের আগে এই ভ্রমণ বৃত্তান্তটি কোনো মাসিক বা সাময়িক পত্রে প্রকাশিত হয়নি। মিত্র ও ঘোষের অন্যতম কর্ণধার গজেন্দ্র কুমার মিত্রের অনুরোধে এই ডায়েরি জাতীয় ভ্রমণ কাহিনী বিভূতিভূষণ রচনা করেন। তাহলে শুরু হোক আজকের অভিযান, দিনের পরে দিন, তৃতীয় পর্ব। পাঠে অঙ্কুর, অন্যান্য চরিত্রে অঙ্কুর এবং শুভ। সমগ্র আবহ এবং পরিচালনা টিম কাহিনী বাইলেন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিযাত্রিক তৃতীয় পর্ব। পিসিমার বাড়ি যাচ্ছিলাম পায়ে হেঁটে। 1929 সালের জ্যৈষ্ঠ মাস। গ্রীষ্মের ছুটিতে তখন আমি আছি স্বগ্রামে। আম, বট, তেঁতুলের ছায়া ভরা গ্রাম্য পথ। যে গ্রামে যাব সেখানে এর আগে একটিবার মাত্র গিয়েছিলাম, বছর কয়েক আগে। কাজেই রাস্তা পাছে ভুল হয়, এই জন্য লোককে মাঝে মাঝে জিজ্ঞেস করতে করতে চলেছি। একজন বললে, বাগানগা যাবেন? তা অত ঘুরে যাচ্ছেন কেন বাবু? কচি কাটার খেয়া পার হয়ে সবাইপুরের মধ্যে দিয়ে চলে যান না কেন? তার কথা শুনে ভুল করেছিল, পরে বুঝলাম। প্রথম তো যে রাস্তায় এসে পড়লাম সে হচ্ছে একদম মেঠো পথ। তার ত্রিসীমানায় কোনো বসতি নেই। তার ওপর রাস্তার কিছু ঠিক নেই। কখনো মাঠের আলের ওপর দিয়ে সরু পথ, কখনো পড়ো জলা আর নলখাগড়ার বন, কখনো শোলা বন। মাঠের গায়ে রোদ প্রচণ্ড। খেয়া পার হয়ে ক্রোশখানেক অতি বিশ্রী পথ হেঁটে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। দূরে একটা বটগাছ দেখে তার তলায় বসে একটু জিরিয়ে নেব বলে সেদিকে খানিক দূর গিয়ে দেখি আমার আর বটগাছের মধ্যে একটা প্রকাণ্ড জলার ব্যবধান। সুতরাং আবার ফিরলাম। মাঠের মধ্যে একটা রাখাল ছোকরা গরু চড়াচ্ছে, তালপাতার ছাতা মাথায় দিয়ে। তাকে বললাম, এই সবাইপুর আর কত দূর রে? ওই তো বাবু, ওই যে দেখা যাচ্ছে। সে অনেক দূরে মাঠের প্রান্তে বনরেখার দিকে আঙুল দেখিয়ে দিল। আমি খানিকটা এগিয়ে যেতেই সে আবার ডেকে বলল, তা কোথায় যাবেন বাবু? বাগানগা চিনিস? না বাবু, তা আপনি সবাইপুরের খোঁজ করতেছেন কেন তবে? ওই তো যাবার পথে। ও পথে আপনি কি জাতি পারবেন নাকি বাবু? সবাইপুরের বাঁওড় পার হবেন কেমন করি? সবাইপুরের বাঁওড়ের নাম শুনেছি, কিন্তু সে যে এ পথে পড়ে তা তো জানতাম না। জিজ্ঞেস করে জানা গেল খেয়ার নামগন্ধ নেই। সাঁতার দিয়ে পার হওয়া ছাড়া আর উপায় কি? ফিরে আসবো ভাবছি, এমন সময় রাখাল ছোকরা আবার বলল, বাবু বাবু আপনি এক কাজ করুন, সবাইপুরের বিশেষরা বাদন দিয়েছে, সেখান দিয়ে পার হয়ে যান। মাছ ধরবার জন্য বাঁশ দিয়ে বেঁধে যে লম্বা জাল টাঙিয়েছে, বাঁশের ওপর চড়ে অতি কষ্টে বাঁওড় পার হয়ে এপারে এলাম। কিছু দূরে গায়ের মধ্যে একটা কাদের খড়ের বাড়ি। আমি গিয়ে বললাম, ওহে, একটু একটু জল খাওয়াতে পারো? একটা লোক বেড়া বাঁধছিল উঠোনের কোণে। সে বলল, তা আপনারা? ব্রাহ্মণ। লোকটা তাড়াতাড়ি উঠে দু হাত জোর করে প্রণাম করে বলল, তবে হবে না বাবু, আমরা জেলে। আরে জেলে তা কি?
আমরা ওসব না না বাবু, আমি হাতে করে দিতে পারবো না। তবে ওই কাঁঠাল বাগানের মধ্যে টিউকল আছে, আপনি টিউকলের জল খেয়ে আসুন। একটা ঘুঁটি নিয়ে যান। দাঁড়ান, দিচ্ছি। ঝকঝকে করে মাজা একটা কাঁসার ঘটি লোকটা বাড়ির মধ্যে থেকে এনে দিল। টিউকল অর্থাৎ টিউবওয়েলে জল খেয়ে আবার রাস্তায় হাঁটতে শুরু করলাম। গ্রাম আর বড় নেই, মাঠ আর বনঝোপ। হঠাৎ চারদিক অন্ধকার করে মেঘ করে এলো, নীল কালবৈশাখীর মেঘ। হয়তো ভীষণ ঝড় উঠবে, কিন্তু তক্ষুনি কিছু হলো না। মেঘটা থমকে গেল আকাশে। মেঘের ছায়ায় ছায়ায় পথ বেশ চলতে লাগলাম। এক জায়গায় একটা প্রকাণ্ড জিউলি গাছ। দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে এই জিউলি গাছের দৃশ্য আমাকে কি মুগ্ধই করল। দাঁড়িয়ে রইলাম সেখানে অনেকক্ষণ। প্রকাণ্ড গাছের সারা গা বেয়ে সাদা আঠা গলা মোমবাতির মতন করে ঝুলছে। গাছের তলায় কলকাতার রাস্তার ধারের সাজানো পিচের মতো একরাশি আঠা। যেন আমি বাংলাদেশে নেই, আফ্রিকার মতো বন্য মহাদেশের অরণ্য পথ ধরে কোনো অজ্ঞাত সুদূর গন্তব্যস্থান অভিমুখে যাত্রা করেছি। কি ভালোই যে লাগছিল। আউশ ধানের ক্ষেতে সবে কচি কচি সবুজ জাওলা দেখা দিয়েছে। চারা ধান গাছের এক ধরনের সুন্দর গন্ধ আসছে বাতাসে। খাওয়া দাওয়ার কথা ভুলে গেছি। বেলা 11টার কম হবে না কোনো রকম, কিন্তু সেজন্যে আমার কোনো কষ্ট নেই। চারধারে সবুজ আউশের জাওলা যেন বিরাট সবুজ মখমল বিছিয়ে রেখেছে পৃথিবীর কালো মাটির বুকে। নীলকণ্ঠ আর কোকিলের ডাক আসছে মাঠের চারদিক থেকে। মেঘ থমকানো আকাশের নীল কৃষ্ণ শোভা আর অবাধ মুক্তির আনন্দ সব মিলে এরা আমায় যেন মাতাল করে তুলেছে। বৃষ্টি এলো। একটা বড় বটতলায় আশ্রয় নিলাম। টপ টপ করে বড় বড় বৃষ্টির ফোঁটা গাছের ডাল ভেদ করে মাঝে মাঝে গায়ে পড়তে লাগলো। বৃষ্টিতে বড় মাঠগুলো ধোঁয়ার মতো দেখাচ্ছে। বটতলায় একটা ছোট রাখাল ছেলে আমার মতো আশ্রয় নিল। তার বয়স 10-12 বছরের বেশি নয়। হাতে পাঁচল, মাথায় তালপাতার টোকা। বড্ড পানি এলো বাবু। হ্যাঁ তাই তো, বস ওখানে। তা বাড়ি কোথায় তোর? আগে সুন্দরপুর বাবু, ওই যে ওই দেখা যাচ্ছে। বৃষ্টি থামলে সুন্দরপুর গ্রামের মধ্যে ঢুকলাম। গ্রামের মধ্যে দিয়েই পথ। বড় বাড়ি 2-4খানা চোখে পড়ল। খুবই বড় বাড়ি। বর্তমানে লোকজন আর বিশেষ আম্বন, যেমন এই অঞ্চলের সব গ্রামেই দেখতে পাওয়া যাবে। একটা খুব বড় বাড়ি দেখে তার সামনে দাঁড়ালাম। একসময় খুব ভালো অবস্থার গৃহস্থের বাড়ি ছিল এটা, নইলে আর এত বড় বাড়ি তৈরি করতে পারে না। এখন যারা থাকে তাদের অবস্থা যে খুব ভালো নয়, এটা ওদের দোতলার বারান্দাতে পুরনো চাঁচের বেড়া দেখে আন্দাজ করাটা কঠিন নয়। কর্গের টিন জোটেনি, তাই বাঁশের চাঁচ দিয়েছে। একজনকে জিজ্ঞেস করলাম, এই এই এটা কাদের বাড়ি বাবু? এটা বাবুদের বাড়ি। এ গায়ের জমিদার ছিলেন ওরা। ও, তা এখন কেউ নেই? থাকবে না কেন বাবু, কলকাতায় থাকেন। বাবুদের ছোট শরিকেরা এখন থাকেন এ বাড়িতে। তেনাদের অবস্থা ভালো নয়। বাবুরা সব উকিল মোক্তার, অনেক পয়সা রোজগার করেন, এইখানে আর আসেন না। অথচ যখন সুন্দরপুরের বাইরে এলাম তখন মুসলমান ও কাঙালি পাড়ার অবস্থা দেখে চোখ জুড়ল। ওরা প্রায়ই বাস করে ফাঁকা মাঠে। বাড়ির কাছে বন জঙ্গল কম, খড়ের বাড়ি হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ধানের গোলা 2-3টে অনেক বাড়িতেই চোখে পড়ে।
তরি তরকারির বাগান করে রেখেছে বাড়ির পাশেই। 2-5টা গরু সকলেরই আছে। এদের স্বাস্থ্য খুব খারাপ নয়। যারা খেটে খায় এমন লোকের মধ্যে ম্যালেরিয়া হতে বেশি দেখিনি। ডায়াবেটিস, ডিসপেপসিয়া, ব্লাড প্রেশারের নামগন্ধ নেই সেখানে। ওরা যখন মরে তখন বেশিরভাগ মরে কলেরাতে। শীতের শেষে বাংলার পাড়া গাঁয়ে চাষা পাড়া মরে ধুল ধাবাড় হয়ে যেতে দেখেছি কলেরাতে। অথচ ভদ্রলোকের পাড়ায় এ রোগ খুব কম ঢুকতে দেখেছি। তবে আজকাল গ্রামে গ্রামে নলকূপ বসাবার ফলে ম্যালেরিয়া যতটা না কমুক, কলেরা মড়ক অনেক কমেছে। নলকূপের জল 12 মাস ব্যবহার করে, অথচ 12 মাস ম্যালেরিয়ায় ভুগে জীর্ণ শীর্ণ এমন লোক বা পরিবারও অনেক দেখেছি। কিন্তু আমি যা বলতে যাচ্ছিলাম, পায়ে হেঁটে বাংলার অনেক গ্রামেই ঘুরেছি। সব জায়গায় দেখেছি সমান অবস্থা। ভদ্রলোকের পতন ও অনুন্নত জাতির অভ্যুদয়। ভদ্রলোকের পাড়ায় ভগ্ন অট্টালিকা, মজা পুকুর, ভগ্ন দেবালয়, ঘন বন জঙ্গল, আর চাষা পাড়ায় ক্ষেত ভরা তরি তরকারি, গোয়াল ভরা গরু, ধানের মড়াই, ছাগল, ভেড়া, হাঁস ইত্যাদি গৃহপালিত পশু পক্ষীর পাল। হলফ নিয়ে অবশ্যই বলতে পারবো না যে সব চাষারই এই অবস্থা, তবে অনেকেরই বটে। ভদ্রলোকদের মধ্যে সাধারণত যারা শিক্ষিত ও উপার্জনক্ষম তারা থাকে বিদেশে শহরে, আর ঝড়তি পড়তি মাল যেগুলো তারা নিরুপায় অবস্থায় পড়ে থাকে গ্রামে, শিক্ষিত ও প্রবাসী গাঁতিদের পরিত্যক্ত বাড়িঘরে। এরা বেলা 12টা পর্যন্ত কোনো গাছতলায় কি কারো বাড়ির চণ্ডী মণ্ডপে বসে তামাক টানে আর বাজে গল্প ও পরচর্চা করে। সন্ধেবেলা বসে তাস খেলে কিংবা শখের যাত্রার দলের আখড়া দেয়। এই অঞ্চলে থিয়েটার বড় একটা দেখিনি কোথাও। ওটা হলো কলকাতা ঘেঁষা জায়গার ব্যাপার। এইসব ভদ্র বংশের লোকের না আছে খাটবার ক্ষমতা, না আছে উদ্যম উৎসাহ কোনো কাজে। কোনো নবাগত উৎসাহী লোক জনহিতকর কোনো কাজ করতে চাইলে এরা তাদের বুঝিয়ে দেবে যে ওরকম অনেক হয়ে গেছে, ও করে কোনো লাভ নেই। কুঁড়ে লোকেরা সর্বজ্ঞ হয় সাধারণত, তারা সব জানে। শুধু সুন্দরপুর নয়, অন্যান্য গ্রামেও ঠিক এই রকম দেখেছি এবং পল্লী গ্রামের ভবিষ্যৎ ভেবে হতাশ হয়েছি। আর 50 বছর এইভাবে চললে গ্রাম থেকে উচ্চ বর্ণের হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনই যেতে শুরু করেছে। শুনছিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিযাত্রিক 3য় পর্ব। পাঠে অঙ্কুর, অন্যান্য চরিত্রে অঙ্কুর এবং শুভ। সমগ্র আবহ, ধ্বনি পরিকল্পনা এবং পরিচালনায় টিম কাহিনী বাইলেন। পোস্টার ডিজাইন অয়ন। 10-এর 1 কাহিনী বাইলেন প্রতি সপ্তাহে আসছে তোমার জন্য বাংলা তথা বিশ্ব সাহিত্যের ভাণ্ডার নিয়ে, বইয়ের পাতা থেকে সরাসরি তোমার কান পর্যন্ত পৌঁছে দিতে। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। 10-এর 1 কাহিনী বাইলেন, পড়া শোনার নতুন ঠিকানা।